কালকে রাত্রের লাস্ট ভিডিও ছিল আমার একটা কল্পনাকে নিয়ে ভিডিও করা। আমি জানি সেই ভিডিওতে প্রচুর লোক কষ্ট পেয়েছে, এমনকি কল্পনা নিজেও কষ্ট পেয়েছে। আচ্ছা, সেখানে একজনের একটা কমেন্ট আমি বলছি। সে আমাকে বলল যে বড় ব্লগারের বড় সোনা বাবাটার বার্থডে ছিল। আমি দীপালির মেয়ের বার্থডেটা কালকে উইশ করেছিলাম, কারণ দীপালির মেয়ের বার্থডেটা অনেক দিন আগে শেষ হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে। তারপরও হ্যাঁ 5 দিন, কারণ যেদিন ওদের কাকা শ্বশুর মারা গেছিলো সেদিন বার্থডে ছিল। 5 দিন হয়ে গেছে, ওরা ভাত খাবে বলেছে। আচ্ছা, তো সেই 5 দিন আগে বার্থডেটা আমি গতকালকে উইশ করেছি, কারণ আমার সময় হচ্ছিল না। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে, কারণ একটা ভিডিওর সাথে একটা ভিডিও রিলেটেড থাকতে লাগে, তাহলে বলা যায় না। তো কালকে আমাকে বলছে, দিদি আপনি একজনকে উইশ করলেন, আরেকজনকে উইশ করলেন না, মানে আমাদের বড় ব্লগারের বড় সোনা বাবাটাকে কেন উইশ করবো না? না তো বড় ব্লগারকে আমি আমার শত্রু বলে মনে করি, ও মনে করতে পারে, ওর ভিউয়ার্সরা মনে করতে পারে, আমি পার্সোনালি কাউকে মনে করি না। আমি আগেও বলেছি, আমি ছন্দা, কল্পনা, বড় ব্লগার, যখন যেখানে যার ভুল দেখব আমি তাকে নিয়ে বলি। একটু আগে দেখবেন আমি টিনাকে নিয়ে একটা ভিডিও করেছি, সেখানে আমি কি ধোঁয়াটা, যেখানে আমার মুখ দেখাচ্ছে না, আমি আমার ছবির ভেতর থেকে কথাগুলি বলছিলাম, কারণ আমি ওখানটাতে বসেছিলাম, শুয়েছিলাম, আমার সাথে আমার ঘরে গেস্ট ছিল, ওরাও শুয়েছিল। আমারও ভীষণ টায়ার্ড লাগছিল, আমার মেয়ে, আমার দেওরের মেয়ে আমার পাশেই শুয়েছিল, আবার উঠে বসবো চেয়ারে, তাই ওই ভিডিওটা আমি এভাবেই করেছিলাম। তো আর উঠিনি, ওরাও কথা বলছে, হাসছে, তো সেখানে আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। তো আমি জাস্ট একটুখানি ক্লিপিংস লাগে 5 মিনিট করে, আবার 5 মিনিট করে ওদেরকে থামিয়ে আমি ভয়েস ওভারটা দিয়ে দিয়েছি। সেখানে দেখুন আমি চোপাকে নিয়ে প্রচুর কথা বলেছি, কিন্তু এই চোপার জন্যই আমার নাম পড়েছিল চোপার বর্দি। তো সেগুলি আমার কাছে কখনোই ম্যাটার করে না, যার যেটা ভুল সেটা আমি বলবোই। শিরদারা বিক্রি করিনি, আর কারোর কাছে আমি মানে কৈফত দিতে বাধ্য নই যে আমি কাকে নিয়ে ভিডিও করব আর কাকে নিয়ে কি বলবো। এইবার বড় ব্লগারের বাচ্চাটার হ্যাপি বার্থডে। অফকোর্স সোনা বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ফুলফিল অল ইউর ড্রিম। তুমি জীবনে যা করতে চাও, যা হতে চাও, যেভাবে নিজেকে দেখতে চাও, সে আশা যেন ঈশ্বর তোমার পূরণ করে। আচ্ছা, তো কালকে যখন আমি কল্পনাকে নিয়ে ভিডিও করলাম, সেখানে আমি দেখলাম অনেক মানুষ তো অখুশি হয়েছে, সেটা আমি জানি, সেটা বলার ইসে রাখে না, কারণ ভক্তরা তো এরকম হয়, স্বাভাবিক, ওদের কষ্ট পেয়েছে। কিন্তু আমি যেটা ঠিক মনে করছি সেটাই আমি করি সাধারণত। সেখানে কল্পনাও খারাপ পেয়েছে, কল্পনাও কষ্ট পেয়েছে। অ্যাজ ইউজুয়াল কল্পনা আমাকে কি বললো, কল্পনা আমাকে কমেন্ট করলাম, সে কমেন্টে বললো যে তোমরা বলো সবসময় ওরকম করে ভিডিও দিতে, তার জন্য আমার ভিডিওগুলি একটু খাপছাড়া হয়, তার জন্য আমি আগে যে ভিডিও দিতাম না, যখন ভিডিও দিতাম তখন সেই ভিডিওগুলি আমি একটু বেশি করে ভালো করে এডিটিং করে, এখন যদি তোমরা বলো, ভিউয়ার্সরা বলে, আমি বলি, অবশ্যই আমিও বলেছি যে একটুখানি ভিডিওটা রেগুলার করার চেষ্টা করো, দেখবে। কারণ তোমার জীবনে টাকার দরকার আছে, তোমার জন্য হয়তো না, তোমার বোনের পাশে দিদির পাশে দাঁড়ানোর জন্য তোমার টাকার দরকার আছে, কত বড়ের কাছে হাত পাতবে, তোমার মাকে ভালো রাখার জন্য তোমার টাকার দরকার আছে। আর যখন তোমাকে লক্ষ্মী দয়া করছে, যখন তোমার কাছে ভিউয়ার্সরা তোমাকে ভালোবেসে, দেখো এখন তো তোমার হাজব্যান্ডও তোমার পাশে নেই, তারপরেও কিন্তু একটা 40K ভিডিওতে মোটামুটি 7K 8K নিচে ভিউজ হয় না? এটা তুমি রেশিও করে দেখো কতটা বেশি, হ্যাঁ, কতটা দারুণ রিচ। 8K রিচ মানে 8Kও যদি ভিউজ হয়, 40K ভিউজে, 40K সাবস্ক্রাইবারে দারুণ ভিউজ। সেই জায়গাটা নিজেকে তুমি সরে থাকতে ভালোবাসো, কারণ জানি না। এইবার যেটা আমাকে কল্পনা লিখলো, সেখানে বললো যে তার জন্য আমার ভিডিওগুলি, ওই যে আমি বলেছিলাম ওই দিন যে যাচ্ছিল ছেলেকে নিয়ে স্কুলে, হাঁপাচ্ছিল আর বলছিল যে আমি সময় পাই না, এই জন্য করি। তো সময়টা অ্যাকচুয়ালি সময়কে ভাগ করে নেওয়া যায়। এখন একা ছেলে নিয়ে ও সংসার করে ও সময় পায় না, ওর পার্সপেক্টিভটা ওর দিক থেকে ঠিক, কিন্তু একা ছেলে নিয়ে এরকম অনেক মারাই থাকে, অনেক মারাই চাকরি করে, অনেক মারাই ভিডিও করে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ওর অতটা টাকার নেশা নেই, এটা বোঝাই যায়। রোজগারের নেশা নেই ওর, একটু ভালো থাকা, নিজেকে নিয়ে থাকা, মানসিক শান্তি নিয়ে থাকা, হুড়মুড় করে কাজ না করে থাকা, সেটাই ওর মূল লক্ষ্য। তো তার জন্য ও ওই দিন ভিডিওটা যে করেছে, আমি বলেছিলাম, আমি এর আগের দিনও বলেছিলাম তুমি কে রেটিং করেছো, মানে পরপর 2 দিন ধরে আমি বলছি। তো সেখানে তোমরা তো বলো, তার জন্য এখন আমি তোমার একটা উত্তর দেবো যে হ্যাঁ, তুমি বড় ভিডিও করতে পারো না, ভালো ভিডিও করার তোমার সময় হয় না,
7 মিনিট বা 8 মিনিটের ভিডিও করে ছেড়ে দিতেই পারো। আর 8 মিনিটের ভিডিও এডিটিং করতে খুব সময় লাগবে বলে মনে হয় না। আর কালকে যে ভিডিওটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে পা দেখানো নিয়ে। এখানে কল্পনার একজন ভক্ত আমাকে লিখেছে যে বড় ব্লগার বলেছিল না, তুমি আমার নোংরা নখের যোগ্য না, আমি তোমার নোংরা নখের যোগ্য হতে চাই না। আমি তোমার নোংরা নখের যোগ্য হতে চাই না। বা এর আগেও একবার ও 2022 এসে বলেছিল এক সময় লোকে ভাবতো আমি কারোর নখের যোগ্য নই। তো নখটা নিয়ে ও খুব পজিটিভ, মানে বড় ব্লগার। তো তার জন্য ও ভালো করে পায়ের নখ আর পায়ের পাতা আর পায়ের এটা দেখাচ্ছিল। এটা হচ্ছে ওর ব্লগার, মানে ওর হয়ে কেউ আমাকে উত্তরটা দিল। আচ্ছা, আর কল্পনা বলছিল যে হ্যাঁ আমারও পরবর্তীকালে খারাপ লেগেছে যে আমি এতটাখানে করে পাটা দেখালাম, আমার পরে মনে হয়েছে। এটা তো খেয়াল রাখতে লাগবে না যে তুমি আমাদের ভিউয়ার্স মানে কি, আমাদের কাছে লক্ষ্মী বা গেস্ট, আমরা চ্যানেলকে আমাদের বাড়ি বলি। তা আমার বাড়িতে কেউ আসলে, আমার নিজের লোক আসলো কি আমি ধেই করে আমার পাটা দেখাবো, আমার হাঁটুটা দেখাবো? নিশ্চয়ই আমি একটা মানে সেভাবে ভালোভাবে বসবো, সেখানে একটা পায়ে ব্যথা লাগলে উফ করব, বরফটা দেখাবো, কিন্তু এটা কয়েক সেকেন্ডের হতে লাগে, তাই না? এটা নিয়ে ওই জুতো আনার পর সেই জুতোটাকে এইভাবে ওইভাবে করে দেখানো, না কল্পনার কথা না, নর্মাল কথা, ওটাও কিন্তু ভীষণ আমার কাছে অড লাগে। জুতো তো জুতো, এটাকে এইভাবে ওইভাবে দেখানোর কোনো মানে হয় না। যাই হোক, তো কল্পনা বললো ওর মানে যেহেতু ওর কাছে সময়ের কম, তার জন্য ও ওরকম করে দিয়েছে ভিডিওটা, এবং পরবর্তীকালে খারাপ লেগেছে। আর এটা ওর মানে কারণ এখন আমরা যেহেতু ওকে ভিডিও করতে বলেছি, তাই যখন ও ভিডিও দেবে বা ভিডিও ছাড়বে এইরকম কিছু ভুল ত্রুটি থাকবে, আর সেই ভুল ত্রুটিগুলি আমাদেরকে মেনে নিয়ে চলতে লাগবে। কারণ আমাদের রিকোয়েস্ট ছিল, এখানে আমি আমার কথা বলবো, অবশ্যই আমি রিকোয়েস্ট করেছিলাম যে তুমি একটু একটু করে ভিডিও দিতে থাকো। হ্যাঁ, তোমার বোন কেন ট্রিটমেন্ট পাবে না, তোমার মা কেন ভালো থাকবে না? তুমি যদি তোমার বোনকে মাসে 5,000 টাকা করে হেল্প করো, কতটা হেল্প হয়? তুমি তোমার মাকে টাকা দাও, সেটা না বর কত করবে নিজের টাকার থেকে, ওটার ব্যাপারটা আলাদা থাকে। তারপর যদি ওই বোনের একটা গয়নার ব্যাপার যেটা রয়ে গেছে ব্যাংকে, সেটা আনতে লাগবে বলেছে, ওইসব হেল্প যখন ওর ক্ষমতা আছে, না বরের টাকার ক্ষমতা, নিজের ক্ষমতা আছে, ওর পাবলিক ওর ভিডিও দেখে, ওর তাহলে সেখান থেকে এখানে সরিয়ে রাখার মানে কি হতে পারে? তার মানে এই না আমাকে পাবলিক ভালোবাসে বলে আমি যেমন তেমন করে ভিডিও করে ছেড়ে দেব, এটাও কিন্তু ঠিক না। বরং ভিডিওটা তুমি কম করো, ছোট্ট করো। বড় বড় যারা ব্লগার হয় হিন্দি চ্যানেলগুলিতে কি সম্ভাবনাটা মনা, এরা প্রচুর ভিডিও 7-8 মিনিট 9 মিনিট বেশি করেই না। টেক চ্যানেলগুলি 7 মিনিট 8 মিনিট বেশি ভিডিও করেই না। তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি কম করো, কিন্তু যেটুকুন দিবে সেটুকুনটা যেন খুব সুন্দর করে হয়, সেটা খেয়াল রাখতে লাগে। নিজেকে সুন্দর রাখা, ঘর বাড়ি সুন্দর রাখা, সাথে ভিডিওটাও প্রেজেন্টেবল রাখাটাও কিন্তু দায়িত্বের মাঝে পড়ে। তারপর সেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছে, এবং ও উত্তর দিয়ে সাথে কমেন্ট বক্স দেখার পর, যে বাড়ির বউ হয়ে সেরে কাকা শ্বশুর মারা যাওয়ার এতক্ষণ পরেও গেছে। সেইখানে ও আমাকে উত্তর দিয়েছে যে কাকা শ্বশুর মৃত্যুর এতক্ষণ পরে যাওয়ার কারণ ওর বাচ্চাটা স্কুলে ছিল, বাচ্চাটাকে স্কুল থেকে আসার পর যেহেতু ওদের ঘরে জ্বালাতে পারবে না কিছু, তার জন্য ও দিদির বাড়িতে রেখে গেছে। কারণ দিদির বাড়িতে দিদি অবশ্যই বাচ্চাটাকে সেদ্ধ ভাত খাওয়াবে, অন্য কে কী খাওয়াবে না খাওয়াবে সেটাতে ওর সন্দেহ। আর বাচ্চাটারও তো নিয়ম না, বাচ্চাটা নিয়ম সিদ্ধ ভাত বোধে না, কারণ বাচ্চাটা অন্য কিছু খেয়েছে দেখেছি। তো সেখানে বাচ্চাটার জন্য একটা খাওয়ার ব্যবস্থা করে তার জন্য ও সেখানে বাচ্চাটাকে রেখে তারপর যেতে যেতে ওর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো এইখানে আমি একটা কথা বলবো, আমি জানি আমার কথাগুলি আজকে ভালো লাগবে না। কথাটা হচ্ছে সেটা, তুমি যখন খবরটা পেলে, তুমি কিছু খেলে না, খাওয়া দাওয়া ঠিক আছে, তুমি আচ্ছা আমি এটাও মানলাম তুমি দৌড়ে বাচ্চার স্কুলে যেতে যেতে বাচ্চা তখন ছুটি হয়ে যাবে বা আপ ডাউন টাইম চলে যাবে। যদি 12টার মধ্যে তুমি খবর পাও, আমি জানি না তোমার ঘর থেকে তোমার বাচ্চার স্কুলের ডিস্টেন্সটা কতটুকুন এক্স্যাক্টলি, আচ্ছা, বাট যেখানে তোমার বাচ্চাকে তুমি আনতে যাও সেই স্টপেজে তুমি তোমার দিদিকে আসতে বলতে পারতে। দিদি সে স্কুল ড্রেসেই তোমার ছেলেকে নিয়ে যেত, তুমি ভেতরে দুটো ড্রেস নিয়ে আসতে ঘর থেকে, দিদিকে দিয়ে দিতে, দিদি ঘরে নিয়ে বাচ্চাটাকে হাত মুখ ধুয়ে বাচ্চাটাকে খাইয়ে দিদির রাস্তায় তুমি তোমার রাস্তায় যেতে পারতে। পয়েন্ট 1। পয়েন্ট 2,
যদি তোমার ঘরের থেকে স্কুলের ডিস্টেন্সটা হাফ অ্যান আওয়ার হয়, যদি তোমার ছেলের স্কুল 1:30টায় ছুটি হয়, কেবি কখনো কোনো জায়গায় 1:30টায়, কোনো জায়গায় 2:10, আবার এখানে যেরকম মর্নিং শিফট থাকে 7টা থেকে 12টা, আবার বোধহয় 2টো থেকে রাত্র 8টা, এরকম শিফটও থাকে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিফটই হয়। তোমার ছেলের এক্স্যাক্ট শিফট বোধহয় 2টোই ছুটি হয়, 2টোই বোধহয় আসে, এরকম একটা ব্যাপার আছে। তো সেখানে আমি বলবো, যদি 12টায় খবর পেয়ে থাকো, তোমার ছেলের স্কুল যদি হাফ অ্যান আওয়ার হয় তোমার ঘর থেকে, তুমি 12টার সময় গিয়ে 12:30 নাগাদ তোমার বাড়ির যে স্টপেজটা, সেই স্টপেজটাতে বলে তুমি স্কুল থেকে নিয়ে এসে, এবং সেই স্টপেজে তোমার দিদি দাঁড়িয়ে থাকতো, কারণ কেবিতে কিন্তু এরকম ইমার্জেন্সি ছুটি প্রচুর দেওয়া হয়, এটা না করার কোনো জায়গা নেই। প্যারেন্টস মিটিং একটা প্যারেন্টস অ্যাটেন্ড করতে নাই পারে, তোমাকে নিয়ে আমি কিন্তু কথাটা আরেকটা গত বছরের ভিডিওতে বলেছিলাম যে পিটিএমে যাওয়াটা কি খুব দরকার ছিল। পরের দিন তোমার ছেলের শ্রাদ্ধের পরের দিন পিটিএম ছিল, যদিও তুমি পিটিএমে যেতে তোমার দেরি হয়ে গেছে, তুমি পিটিএমে অ্যাটেন্ড করতে পারোনি। কেভি টিচার আর বাউন্ড তোমাকে সেই পিটিএমের, হয়তো তোমাকে আনসার স্ক্রিপ্টগুলি দেখাতে পারবে না, কিন্তু মার্কসগুলি দেখানো, এবং তুমি চাইলে বিভিন্ন টিচারের সাথে তার কোথায় কি ভুল হয়েছে বা তার কোথায় কি ফল্ট তুমি জানতে পারো। তারপরেও কিন্তু তুমি বৎসরান্ত না, শ্রাদ্ধের মূল শ্রাদ্ধের মানে গত বছরের শ্রাদ্ধের পরের দিন তুমি চলে গেছিলে, তখনও কিন্তু আমি পয়েন্ট আউট করেছিলাম। তারপর তুমি যে এক্সাম করে কথাগুলি বলো, কেভি স্কুল একটা এমন স্কুল, রিটেস্ট অ্যাভেলেবল, সারা বছরের যতগুলি টেস্ট হয়, হ্যাঁ, ইউনিট টেস্ট বলো, হাফ ইয়ারলি বলো, হ্যাঁ, যেটাগুলি হয়, যতগুলি এক্সাম হয়, প্রত্যেকটা এক্সামের কিন্তু অ্যানুয়াল এক্সাম বা ফাইনাল এক্সামের আগে যে কোনো স্টুডেন্টের আমরা নাম চেক করি, চেক করে দেখি তার কবে কোন রিটেস্ট মানে কোন টেস্টটা মিস করেছে, তার টেস্ট নেওয়ানোর দায়িত্বটা থাকে টিচারের। ফাইনাল এক্সামের আগে তার সমস্ত পরীক্ষাগুলি যেগুলি মিস যায়, ধরো একটা বাচ্চা 3 মাসের জন্য বাড়ি চলে যায়, এমনও স্টুডেন্ট আছে বাবার ছুটি পায়, বাচ্চা বাড়িতে যায়। তাই কেবি স্টুডেন্ট যেহেতু মেনলি ফর এই সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য, মেনলি ফর ডিফেন্সের জন্য, মেনলি আর্মিদের জন্য, তাই রিটেস্ট, এমনকি মাধ্যমিক বোর্ড এক্সাম ফেব্রুয়ারি 18 তারিখ থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারির 1 তারিখ টিসি নিয়ে মানে ট্রান্সফার নিয়ে যেখানে ওর বাবার পোস্টিং হয়েছে, নেক্সট দিন ফ্লাইট, 3rd ডে থেকেই কিন্তু স্কুল জয়েন করতে পেরেছে। মাধ্যমিকের 18 দিন আগে, কারণ বই সেম, নোট সেম, প্রশ্ন সেম হবে, প্রশ্ন রিজন ওয়াইজ চেঞ্জ হয়, যাই হোক মোটামুটি কোশ্চেন পেপার সেটটা সেমই থাকে, একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়, তার উপর বেস করেই কোশ্চেন পেপার করতে লাগে। চাইলেই কেউ মন গড়া যে নর্থ ইস্টে কোশ্চেন পেপার এরকম হবে, কলকাতা কোশ্চেন পেপার অন্যরকম হবে, সেটা হয় না। একটা পার্টিকুলার ফরম্যাট থাকবে, সেই ফরম্যাটের ওপরে হোল ওভার ইন্ডিয়াতে একটা সেট আপ করা হয়, সেই কোশ্চেন পেপারগুলো আবার চেক আপ করা হয়। সেখানে দাঁড়িয়ে ফেব্রুয়ারির 1 তারিখও কটা প্যারেন্টস, যেহেতু এদের জন্যই স্কুলটা মেইনলি এদের সুবিধার্থে, বাবা ট্রান্সফার হয়ে গেছে, বাবা চলে যাচ্ছে, তাই মেয়েকে নিতে বাবা মা আবার আসবে, কোনো ব্যাপার না, 18 দিন বাকি আছে, বোর্ডের পরীক্ষা, স্কুল একসাথে, সে টোটালি চেঞ্জ মানে চলে গেল বাচ্চাটাকে নিয়ে। অন্যান্য স্কুলে সেটা হয় না, ট্রান্সফার হলেও চিন্তা লাগবে কি করবে না করবে, কি বোর্ড, স্টেট বোর্ডেও তো অসুবিধাই আছে, এমনিতেও স্টেট বোর্ডের মাঝেও তো 1 to স্কুলে কীরকমভাবে অ্যাডজাস্ট করবে কি হবে, কিন্তু এখানে হয় না, কারণ কেভি টু কেভি বাচ্চারা খুব তাড়াতাড়ি, কারণ বাকিরা তো ট্রান্সফার হয়ে আসে, তাই যখনই কোনো নতুন বাচ্চা আসে খুব তাড়াতাড়ি ওরা একে অপরকে মানে ওয়েলকাম করে নেয় এবং এক করে নেয়। তো সেখানে গিয়ে কিন্তু কোনো অসুবিধা হয় না। সেখানে কিন্তু তোমার একটা রিটেস্টের ব্যবস্থা ছিল, যেটা কিনা আমি দেখেছি, তুমি এক্সাম বলে চলে যাও, ফট করে চলে যাও, কিন্তু তোমার ছেলের এক্সামটা রিটেস্ট। হ্যাঁ, হ্যাপা কেমন তেমন কিছুই হ্যাপা না, এটার দায়িত্বে থাকে ক্লাস টিচার, সেই ক্লাস টিচার নোট করে দেবে, এবং অমুক মাসের অত তারিখ থেকে রিটেস্ট, যেই বাচ্চাটার রিটেস্ট হবে সেই বাচ্চাটার রিটেস্টের ডেটটা কিন্তু ক্লাস টিচার বলে দেয়। যে এবং প্যারেন্টসকেও বলে দেওয়া হয়, যেহেতু এটা প্রাইমারি সেকশন, প্যারেন্টসকেও বলে দেওয়া হবে যে ডায়েরিতে লেখা হোক, বা আমি জানি না তোমাদের এখানে ফোন কল করে কি না, তো ফোন কল করে হলেও কিন্তু খবরটা দিয়ে দেওয়া হয়, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত রিটেস্ট অ্যান্ড ইয়োর সান। তো যার বাচ্চা, আজকালকার বাচ্চারা যথেষ্ট সিনিয়র মানে স্বাবলম্বী হয়ে যায়, তো ওরা কিন্তু সেটা দিতে পারে। তাহলে তোমার দুটো অপশন খোলা ছিল,
আইদার তুমি স্কুলে যেতে, স্কুল থেকে ডেথ ব্যাপারটাতে ছুটি আরামসে মিলে যেত। গেটে গিয়ে বলেই হতো ফ্যামিলি ম্যাটার্স, এই কারণ প্রিন্সিপালের একটা সাইন ইনস্ট্যান্ট সাইন হয়ে যেত। ক্লাস টিচার এরকম কেসে কখনোই আটকাতো না। তাহলে তোমার টাইমটা অনেকটা সেভ হতো। এবং এখন তোমার দিদিকে নিয়ে যাওয়া দরকার নেই, দিদির অনেক পরিশ্রম, দিদির বাড়িতে যাবে আসবে। যেখানে তোমার বাড়ি থেকে তোমার দিদির একটা তো মিটিং পয়েন্ট থাকে, তোমাকে আমি দেখেছি অনেক সময় দিদির কাছে ছেলেকে দিয়ে তুমি হসপিটালের কাছে হ্যান্ড করেছো, সেরকম একটা মিটিং পয়েন্টে দিদিকে ডাকতে যে তুই অতটুকুন আয়, আমি তোর বোনপুকে নিয়ে আসছি, বাচ্চাটাকে তুমি দিদির কাছে থাকতো। বুঝতে পারলাম? সব কথার পেছনে লজিক থাকে। যখন আমি তোমাকে নিয়ে বা তোমার এগেনস্টেই বলবো, এটা আমি ভিডিওটা করেছি, আমি জেনে শুনেই করেছি। শ্রাদ্ধ শান্তির পর তোমার টেস্ট নিয়ে আমি কোনো কথা এর জন্য বলিনি, তখন তোমার বাড়িতে জ্বলছিল দাও দাও করে ওইটা। আমি আর ওই দাও দাওয়ের মধ্যে আর ওম সহা করতে চাইনি। কালকে আমাকে একজন লিখেছে, আজকে যদি আপনি বড় ব্লগার কিনা, মানে এদের তো শান্তি নেই, বলতেন তাহলে আপনি অনেক কিছু করে বলতেন, কিন্তু এখানে আপনি নরম করে বলেছেন। একটা বাড়িতে একটা ওই ব্যাপারটা হয়েছে, সেখানে আমি তাকে বোঝাচ্ছি, কেন আমি ভেবে বলবো? তোমাদের এটা বললাম না, মানুষের মাইন্ডসেট, আমার ভিডিও দেখবেই না, পেয়েছেন তো, বলে দিয়েছেন তো, মানে এটা বলে ওদের শান্তি পায়, বমিটা করে শান্তি পায়। এটা আই নেভার কেয়ার। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম, তো বোঝাতে পারলাম তোমার ভুলগুলি কোথায়। তো সেইখানে দাঁড়িয়ে তোমার দেরি যাওয়াটা অনেকেরই চোখে লেগেছে, আর আমার দেরি যাওয়ার থেকে বেশি পা দেখানোটা চোখে লেগেছে। পরের দিন তুমি যেটা বললে বাচ্চাটাকে স্নান করা, কারণ ও বন্ধ ঘরের বড় হচ্ছে, সেখানে ও যখন ওই বোনদের সাথে দিদির সাথে মিশেছে, স্নান করে এসে যখন বৃষ্টিটা পেয়েছে, তখন খুব ভালো লাগছিল। একটা বাচ্চা যখন বাচ্চাকে সঙ্গী হিসেবে পায়, ভালো লাগে। তাই ভাই বোনে বৃষ্টির মধ্যে বসে মজা কর। তুমিও ভয় পাচ্ছিলে যে বাচ্চাটা শরীর খারাপ হতে পারে, এটা স্বাভাবিক। ব্যাপারটা কি জানো তো, কোন জায়গায় খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে? কারণ তোমার পরিবারে যে মানুষটা চলে গেছে, সে খুব দূরের লোক না। তো এই সময়টা বাচ্চারা কিছু বোঝে না, শিশু ভগবানের রূপ, সেটাও আমি জানি, বাচ্চারা কিছু বোঝে না। বাট ওই সময়টাতে না এরকম জিনিসটা দেখানোটা ভালো লাগেনি সবার। আর তার থেকেও বড় কথা, অসুখ বিসুখ নিয়ে তুমি চিন্তা করো, তুমি একা থাকো, হ্যাঁ, যেমন তোমার কোমর ব্যথা, তুমি কি করবে সবসময় তুমি বলো, অসুখ বিসুখ নিয়ে চিন্তা করো। তো সেইখানে দাঁড়িয়ে বাচ্চাটা অসুস্থ, তোমার একটা ঝামেলা হতো, চিন্তা হতো, তার জন্য বলা হয়েছে। ওখানে বাচ্চাটাকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাইনি, কিন্তু আমার ভয়টা ছিল বাচ্চাটাকে এইভাবে বৃষ্টি ভিজতে দেখে। বন্ধ পরিবেশে থাকলে পরে, খোলা পরিবেশে আসলে পরে হলেই যে বাচ্চারা একদম যেমন তেমন করে থাকবে, সেটা হয় না। কারণ সব জায়গাতেই কিছু না কিছু নিয়ম থাকে। আর তার থেকেও বড় কথা, যেহেতু তোমাদের বাড়িতে এখন একটা অঘটন ঘটে, সে তো বাচ্চা, সে তো বোঝে না, বা তুমি এই জায়গাটা চাইলো তোমার প্রাইভেট বোন আর দিদি আর ভাইয়ের খেলা বলে রেখে দিতে, বাচ্চাটাকে না হয় নাই দেখাতে, তা দেখতে একটা ব্যাপার ভালো লাগার ব্যাপার। তার থেকে বড় কথা, যেটা আমার ভালো খারাপের থেকে বেরিয়েছিল, অসুখ বিসুখের ভয়, যেটা আমি একটা অ্যাজ এ মাদার বা অ্যাজ এ, যে আমি আমার বাচ্চার জন্য যখন আমি কনসার্ন করি, সেটা বলতে লাগে। নর্মালি বৃষ্টি পড়ছে, ধরম করে বাচ্চারা বাইরে নেমে গিয়ে একটু ভিজে চলে আসে, কিন্তু ওরা কিন্তু ওখানটাতে বসেই ছিল। ওই জিনিসটা একটু অবাক লাগে। বাচ্চারা একটু এমন বৃষ্টি ভেজে, বৃষ্টি জল হলে জলের মধ্যে পাড়া দেবে, নৌকো বানাবে, ওরা করবে না, থেকে আমরা বুড়োরা করবো তা তো না। কিন্তু তারপরও সেই বাচ্চাটা একটা একদম চেয়ারের মধ্যে বসে, মানে অনেকক্ষণ ধরেও এটা প্র্যাকটিস করছিল, সেটা মানে চোখে পড়েছে বা লেগেছে। আর তোমার শ্বশুরবাড়ির দেরিতে যাওয়া নিয়ে কিন্তু আমি ভিডিওতে কোনো কথা বলিনি। তোমার আদরের ভিউয়ার্সরাই এদেরও চোখে পড়েছে, যারা সত্যি বলে, যারা সৎ পথে থাকে, এদেরকে চোখে পড়বেই। আর কারণ জিনিসটা লজিক্যাল বলে কারোর মনে হয়নি, তুমি দিদিকে ডেকে এক জায়গায় রাখতেই পারতে, দিদি ওখানে আসতেই পারতো। যদি ওই স্কুল থেকে গিয়ে কষ্ট করে তুমি না আনতে, তুমি বলবে না আমার ঘরে গেস্ট এসেছিল, ওদেরকে আমি কি করে বলি। গেস্ট আসলে পরে, বাড়িতে এমন দুর্ঘটনা ঘটলে পরে, সেই গেস্টকে বললে, গেস্টও মানুষ, তাদেরও পরিবার আছে। আপনারা এসেছেন, ভীষণ ভালো লাগছে, কিন্তু আমি এখন বেরিয়ে যাচ্ছি, আমার ছেলেকে নিতে যেতে লাগবে, কারণ আমার বাড়িতে এরকম একটা ব্যাপার হয়েছে।
আর সেই গেস্টও জানে যে তুমি একা থাকো, তোমার ছেলেকে আপ ডাউন তোমার করাতে লাগবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যদি তুমি যেতেও সময় না পাও, যাই মানলাম তরকারি খাতে তুমি যেতে না, আপ ডাউন করবো, হ্যান করবো, আমার প্রচুর এদিকে এইসব কাজটা আছে, তাহলেও বলবো যেই টাইমে ছুটি হয় সেই টাইমে তুমি রেডি হয়ে ওই জায়গায় যেতে, দিদিকে আসতে বলতে, দিদিকে রাস্তার থেকে তুমি দিদিকে বাচ্চাটাকে হ্যান্ড ওভার করতে পারতে। সেখানে দিদি কি করবে, দিদি কি খাওয়াবে না খাওয়াবে অতটা তোমার দরকার ছিল না। তার জন্য তোমার শ্বশুরবাড়িতে যেতে তোমার প্রায় 1-1.5 ঘন্টার ব্যাপার হতো। তাহলে মোটামুটি তুমি 3টের মধ্যে 3:30 মধ্যে পৌঁছে দিতে পারতে, তাই না? আর যদি আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে, শোনা মাত্রই বেরিয়ে যেতে, ছেলেকে নিয়ে আসতে, তাহলে তুমি ওই দিন 12টা বেরিয়ে যেতে পারতে। যেই জায়গাটা তুমি মানে ভুল করবে, জায়গাটা তো ভুল বলবই। আর ভিডিও করার সময় একটু দেখতে লাগবে আমি আমার ভিউয়ার্সকে কি দেখাচ্ছি, কতটুকুন দেখাচ্ছি। ভিউয়ার্স মানে যদি আমাদের গেস্ট হয়, আমরা কি গেস্টকে যেমন তেমন করে শাড়ি টাড়ি পরে বেরিয়ে চলে এসে দেখাই? না, আমরা গরমে নাইটিটা কোন সময় এরকম করে গিট্টু দিয়ে পরে দিই, তাহলে কি গিট্টু দিয়ে এসে তোমরা ব্লগিংয়ে ঝাড়ু টাড়ু দাও না তো? মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই কিন্তু আসে। হ্যাঁ, সেই জিনিসটাও, ভিডিও ব্লগিংটাও পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করতে হবে, ছোটো হোক না। তোমার ভিউয়ার্সে ভালোবাসছে, 7 মিনিটের একটা ব্লগিং করতে বা 8 মিনিটের ব্লগিং করতে কতক্ষণ সময় যায়? 24 ঘন্টা থেকে কি 8 মিনিট বার করা যায় না? আমার তো মনে হয় যায়। হ্যাঁ, ওই 14 মিনিট 15 মিনিট ভিডিও না দিয়ে 8 মিনিটের আমি একটা প্রেজেন্টেবল ভিডিও দিলাম, এটা অনেক বেশি মায়নে রাখে। এবার আসছে আজকে ভিডিওটা দেখলাম, সেখানে অনেক বলছে তুমি এখন কন্ট্রোভার্সি ছুড়ে দিলে, কারণ ওর মা বলেছে এখন আর ওই দালানটাতে থাকবেন না উনি, কারণ দরজাটা বিশাল হেভি। হ্যাঁ, সেই দরজা দিয়ে ওনার বেরোতে কষ্ট হবে, ওনার অসুবিধা হবে। আর যেহেতু মা থাকবেনই না, সেহেতু উনি তো ওরা আর মানে পুজো, কালসূচের পর যেটা পুজো করে, গৃহপ্রবেশ তো পুজো করেই হবে, তো সেটা আর হলো না। তারপর এখন ভাবলো যে একদম যখন পুরোটা শেষ হবে তখনই গৃহপ্রবেশ করবে বা কিছু একটা। হ্যাঁ, মাকে ওই ঘরে তুললে পরে মানে মা যখন ওই ঘরে থাকবেন কদিন ওনাকে ওই দরজাগুলি অভ্যাস করাতে হবে। অভ্যাস করলে পর আমার মনে হয় পরপর 2-3 দিন যদি উনি থাকেন, ওনাকে দরজা খোলানো হয়, তাহলে হয়তো ওনার অভ্যাস হয়ে যাবে। আর নাহলে এমন কোনো সিস্টেম করতে লাগবে ভেতর দিয়ে ওই যে থাকে না আমাদের নর্মাল যেটা হ্যান্ডেল, ওইটা কম করে লাগিয়ে দিলেই, এটা সব এজেড লোকেই পারে, বাইরে দিয়েও হ্যান্ডেল, ভেতর দিয়েও হ্যান্ডেল। সিস্টেমটা করে দিলে বাইরে দিয়ে গেলে তালা লাগিয়ে দেবে, ভেতর দিয়ে থাকলে ওটা লাগিয়ে দিলে ওখানে ছিটকেন টিকেন যদি উনি না পারেন, আমার মনে হয় উনি যথেষ্ট স্মার্ট। কয়েকদিন 2-3 দিন থাকলেই ছেলের সঙ্গে বউয়ের সাথে ওই রুমের ভেতরে ওনাকে যদি হ্যাবিট মানে দেখিয়ে দেওয়া হয়, এটা খোলো, হট করে ওরা রইলো না, শিখলো না, উনি একা রইলো, পরের দিন খুলতে পারলো না, এটা অসুবিধা হয়ে যাবে। কিন্তু যদি উনি 3-4 দিন ছেলের সাথে ওই রুমে থাকেন এবং ছেলে দেখিয়ে দেয় বা উনি নিজেও কদিন খুলেন, প্র্যাকটিসগুলো উনি পেরে যাবেন। যাই হোক, এটা যখন হবে তখনের কথা, আশা করছি বোঝাতে পারলাম। এইবার কালকে যে বলেছো ছন্দাদির ভয়েসটা খুব সুন্দর, ছন্দাদির ভয়েস অসুন্দর কিন্তু সেই মানুষটা লেখেনি, যে পয়েন্টটা বলেছে খুব দারুণ পয়েন্ট বলেছে। ছন্দার ভয়েস সুন্দর, যখন কথাগুলি বলে পাবলিক নিজের সাথে টাচ করতে চায়, ফিল করতে চায়, ছন্দা ওই জায়গাটা ফিল দিতে পারে না। যদি দিতে পারতো তাহলে চ্যানেলটা আরও তাড়াতাড়ি গ্রো হতো। ও নর্মাল কথা বলে বা যে নেগেটিভ কমেন্ট করে সে কথাটা বলে, সেটা না বলে ও যদি দেখো আমি তো আদা দিয়ে খাচ্ছি, তোমরা কি দিয়ে খাও সেটা জানো তো, আদাটা খেলে পরে না আমার দারুণ লাগে বলো তো, এবং ক্যামেরাটার দিকে তাকে ক্যামেরাটা এমনভাবে রাখে যে মানুষটা ওকে কমেন্টটা করেছে সে কিন্তু কোনো খারাপ কথা বলেনি, এবং যা কিছু বলেছে ওর ভালোর জন্য বলেছে। তোমাদের একটাই ধারণা হয়ে যায় যখন কোনো কিছু কথা একটু এন্টি বলে মনে হয় তখনই সেটা খুব খারাপ হয়ে যায়, না সেটা খারাপ নয়। ওর চ্যানেলে যত তাড়াতাড়ি আরও গ্রো করার কথা ছিল, যত তাড়াতাড়ি গ্রো হচ্ছে না, সেটা দেখেছে বলেই উনি বলেছেন। এবং উনি যেই হন না কেন, ওনার মোটামুটি আইডিয়া আছে কোন দিকে ক্যামেরা রাখা, কোন দিকে কি, আরেকটু ফেসটা দেখালে পরে আরেকটু বেশি যখন কাজ করছে। আর হয়তো বা উনি ভয়েস ওভারটা পছন্দ করেন না, প্রত্যেকটি ভিউয়ার্সের তার মতামত তার মতো করে দেওয়ার অধিকার আছে, এইটুকুন বুঝতে লাগবে, না বুঝলে হয় না। ঠিক আছে, শুধু বললে কোনো মানে হয় না। চলো, কি বড় ব্লগারের ভিউয়ার্সরা খুশি তো? বড় ব্লগারকে নিয়ে একটা শব্দও কিন্তু বলিনি, এক ধাম করে এসে আমার ভিডিওতে কমেন্ট করতে ভুলে যাবে না, এই তো আপনি টেনে আনলেন, এই তো আপনি বললেন না।
আমি কালকে রাত্রের ভিডিওটা, যেটা নিয়ে কল্পনার একটু অস্বস্তিতে পড়েছে, যেটা হয়তো কল্পনার পছন্দ হয়নি, কল্পনার ভিউয়ার্সদের পছন্দ হয়নি, নেহি মে নেহি লা 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 লা, যেটা নিয়ে আমি কিছু করতে পারবো না, আমার চোখে খারাপ লেগেছে, আমার ভালো লাগেনি, সেটা তো আমি বলবোই। এই যে বলেছি, শিরদাঁড়াটা বিক্রি করে দিইনি, কোনো দিনই দেবো না, কারোর কাছে দিইনি। কাউকে নিয়ে পজিটিভ বলা মানে কি এই তার ভুলগুলি দেখলো আমি ডুব গিলে যাব? ওই রকম কন্টেন্ট ক্রিয়েটার যদি হতে পারতাম, আমাকে সমস্ত ব্লগার ভালোবাসত। আমি কোনো ব্লগারের মানে বড় ব্লগার এর আপন হতে পারিনি, পারবো না। বাট আই নেভার কেয়ার, কারণ ভুলটা ভুলই। কালকে আমি ওদের ভিডিও করতে বলছিলাম জাস্ট লাইক দ্যাট, না কিরকম একটা ওয়ার্ড কী বলতে পারবো না, অনেক সময় বলতে শ্বাসে বলতে থাকি, এই তো আপনি ইংরেজিটা ভুল বলে ফেলেন। উফ, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ওয়ার্ডে এরা ভুল ধরে। হ্যাঁ, হয়তো আমি কথার পৃষ্ঠায় কথা বলছি, বা আই ইউ নো কি সেটা কী বলতে বলছি আমি জানি না। আমি এখন এই ভিডিওটাতে কী বলেছি আমি কিন্তু এখন তুমি জিজ্ঞেস করো কোন পয়েন্ট পর কি, আমি কিন্তু বলতে পারবো না, কারণ মুখস্থ করে লিখে তো আর ভিডিও করি না। এই পয়েন্টগুলি আমি দেখেছি, আমার মাথায় এটা আছে, আমার ভালো লাগেনি। আর তার থেকে বড় কথা, আমি কপি পেস্ট করা ভিডিও করি না, যে অমুক ক্রিয়েটার বলেছে আমি বলবো, হ্যাঁ, বরং উল্টো ওরকম ক্রিয়েটার দেখে ভিডিও করলে ভিডিওটা অনেকটা একরকম হয়ে যায়। আমার যে ভিডিওটা আমি দেখবো, যেটা ভালো লাগবে সেটাই বলবো। যেরকম আজকে দেখেছি যে ওর ভিডিওটাতে আমার কোনো ভুল বলে মনে হয়নি, ওর মনের কথাটাই বলেছে, ওর বরের কথাটাই বলেছে। আর সবচেয়ে বড় কথা, যে ভিডিওটা পুরনো হলেও কোনো ব্যাপার না, কারণ আমরা যখন একটা ভিডিও তুলে রাখি, আমরা যদি তখন যদি আমরা এডিট করতে নাও পারি, আমরা কিন্তু পরেও এডিট করে দেই। যেরকম আমি আমেদাবাদ থেকে এসেছি, কতদিন হয়ে গেছে, তারপরেও আমার কাছে কিছু আমেদাবাদের শর্টস রয়ে গেছিলো, আমি কিন্তু সেই শর্টসগুলি এখনও ছাড়ছি, কারণ এগুলো আমি তুলেছি, এডিটটা করা হয়নি, ওটা করা হয়নি, রয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ একটা কষ্ট করে ভিডিও তুলে রাখে, সেই ভিডিওগুলি ফেলে দেবে কেন বা সরাবে কেন? ভিডিও তো ভিডিওই, কষ্ট তো করেছিল, এনার্জি তো এটাতে খরচ করেছিল। তাই এইরকম ভিডিও যদি কেউ দেয়, আমি সেটাকে ভুল বলে মনে করি না। তবে হ্যাঁ, যদি কোনো ঘটনা নিয়ে থাকতো, সাপোজ যেমন ওর কাকা শ্বশুরের এরকম অবস্থা, মানে উনি চলে গেছেন ওপরে, তো এখন উনি চলে গেলেন, ওনার 15 দিন আগে চলে যাওয়ার ভিডিওটা যদি এখন দেয়, তখন অস্বস্তি লাগে। এটা তো ওর নর্মাল ঘরের ভিডিও, নর্মাল ভিডিও। একটা বার্থডে 15 দিন আগে হয়ে গেছে, তখন ভিডিও এডিট করার সময় পাইনি, সেই বার্থডে ভিডিও সবাই দিয়ে কথার কথা বলছি, 15 দিন পরে সে বার্থডে ভিডিও দিল, তখন বলবো আরে এত পুরনো ভিডিও দাও কেন, তখন বলবো। কিন্তু এটা নর্মাল ভিডিও, সিম্পল ভিডিও, নিজের লাইফস্টাইলের ভিডিও, এটা ছিল ওর গ্যালারিতে, সেটাও ছেড়ে দিচ্ছে, কিন্তু ভুলের কিছু নেই। এখন যেরকম 15 আগস্ট চলে গেছে, আসে 7 দিন পরে যে 15 আগস্টের সেলিব্রেশন সারে যাহা সে আচ্ছা বলে, তখন তো নিশ্চয়ই বলবো এত পরে কেন দিচ্ছ, তখন তো নিশ্চয়ই বলবো। ঠিক আছে, বোঝাতে পারলাম। কিন্তু আদারওয়াইজ এরকম ভিডিও দিলে কোনো ব্যাপার আছে বলে আমি মানে, নিজের ভিডিও নিজে করছে, কবে কোন জায়গায় ব্লগিং কে জানে, সেটা দেখালে কোনো কিছু ব্যাপার। আর ও কিন্তু প্রথমে বলেই দিয়েছে তোমাদের দাদা ভাই চলে গেছে তার চাকরি ক্ষেত্রে, তো সেখানে তো স্বীকার সে করিয়ে দিয়েছে যে এই ভিডিওটা পুরনো ভিডিও। আর আমরা আমাদের পুরনো ভিডিও যখন তুলে ফেলি বা এডিট করে ফেলি, হয়তো পাবলিশ করছি না, কিন্তু এটা কিন্তু খারাপ লাগে। ধুর আছে, কত ডিসেম্বরে হয়তো দেখলাম একটা ভিডিও রয়ে গেছিলো, 2 দিন আগে আমি ছেড়েছি, এটা ক্লোক পরা রেড কালারের, এটা কিন্তু সেই গত বছরের ডিসেম্বরে ভিডিও ছিল, ছেড়ে দিয়েছি, কারণ দেখলাম গ্যালারিতে এটা ছিল পুরো। অনেক সময় অনেকগুলি শর্ট করলে থেকে যায়, পরে দেবো করে দেওয়া হয়, তখন দেওয়া হয় না, ওগুলি ছাড়ি। ভুলটা কোথায়? কাজের ক্ষেত্রে কিছুই ভুল না, খালি হ্যাঁ এখন 15 আগস্টের ভিডিও যদি আমি 30 বা 31 অগস্টে ছাড়ি, তখন সেটা অস্বস্তিকর, তখন ওরা এটা তুমি কী করছো। দুর্গাপুজোর ভিডিও তুমি কালী পুজো ছাড়ি, তখন মনে হয় অস্বস্তিকর। নিজের নর্মাল লাইফস্টাইলের ব্লগ যদি কেউ ছাড়া হয়, তাহলে এটাকে অস্বস্তিকর বলা যায় না বা বলা হয়ও না। চলো বাই, কমেন্ট চাই, নেগেটিভ পজিটিভ মোস্ট ওয়েলকাম।